হরতালের অবরোধে টানা ৪৮তম দিন চলছে। আজ দীর্ঘদিনের এই অস্থিরতায় জীবন জীবিকার তাগিদে নিজস্ব পথ বেছে নিয়েছে সাধারণ মানুষ। রাজনৈতিক কর্মসূচি মানে আতঙ্ক, এমন অবস্থা থেকে কিভাবে বেরিয়ে আসছে তারা, এই প্রতিবেদনটি খোঁজা হয়েছে তারই উত্তর। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট। হরতাল অবরোধে সহিংসতার শিকার মানুষদের চিকিৎসা হচ্ছে এখানে। গত কদিন গণমাধ্যমের শিরোনাম থেকেও সরে গেছে মানুষগুলো। চিকিৎসক বলেছেন, পেট্রোল বোমায় দগ্ধ নাজমুল ইসলামের সুস্থ হতে লাগবে আরও মাসখানেক। আমার পেটের দায়ে আমি বের হয়েছি, যে আমি গাড়ি না চালালে তো আমি ঠিক মতো চলতে পারবো না, আমার গাড়ির কিস্তি আমি দিতে পারবো না, আমি ঠিক মতো আমার বাবা মাকে ভাত খাইতে দিতে পারবো না। হাসপাতাল ছেড়েই জীবিকার তাগিদে ছুটবে নাজমুল, এমনটা ভাবতে হয় সবাইকেই। প্রয়োজন তাই ঘটনার দিকে সজাগ দৃষ্টি রাখছেন সবাই। তারপর খুব সাবধানে নিজের প্রয়োজনে বের করে নিচ্ছেন পথ। আতঙ্ক মানুষের হঠাৎ 2-1 দিনের জন্য, যখন কন্টিনিউ যদি 1 মাস 1.5 মাস চলে, তাহলে সেই আতঙ্কটা আর মধ্যে মানুষের থাকে না। আতঙ্কে অভ্যস্ত হয়ে পড়ার জন্যই হয়তো হরতালের দিনেও যানজটের চিরপরিচিত দৃশ্য দেখা যাচ্ছে নগর জুড়ে। আর কত বসে থাকবে? ভিড়ের যাত্রায় পেট্রোল বোমার আতঙ্কটা আছেই, তবু কেন বের হচ্ছে মানুষ? নাটোরে যাচ্ছি। কেন যাচ্ছেন? চারিদিকে তোরে তো ভাই 7 দিন হলে বসে আছি, এখন তো বাড়ি যাই, মানে যেতেই হবে। সমাজবিজ্ঞানীরা বলছেন, 90-এর পর থেকেই রাজনৈতিক কর্মসূচিতে পেশাদার রাজনীতিবিদ ছাড়া সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কমেছে। তারা বুঝেছে রাজনীতি তাদের মৌলিক ভাগ্যের পরিবর্তন আনতে পারবে না। এ কারণেই ব্যক্তি উন্নয়নের সাথে সাথে বেড়েছে দেশের উন্নয়নের গতিও। যেমন 90-এর দশকে এদেশের মানুষের মাথাপিছু আয় যেখানে ছিল $423, 2014 সালে এসে তা হয়েছে $1190। এরপর মানুষকে ঘরে আটকে রাখা কঠিন। বাংলাদেশের মানুষের কাছে হচ্ছে টাইম ইজ মানি, অর্থাৎ মানুষের এখন এত কর্মসংস্থান সৃষ্টি হয়েছে যে একটা সারাদিনে কোনো একটা জায়গায় ইনপুট দিলে সে কিন্তু একটা ইনকামের একটা সোর্স সে বের করে আনতে পারে। আর সুস্থভাবে বেঁচে থাকার জন্যও তো ভয়কে জয় করে মানুষ, যেমন নারায়ণগঞ্জের মফিজউদ্দিন। ভয় তো করোই, আউন লাগে না, এত বড় জানা। কেন আউন লাগে? ডাক্তারের না আউন লাগে। প্রয়োজন নাকি আইন মানে না? প্রয়োজন তাহলে আতঙ্ককেও অভ্যস্ততার পর্যায়ে নিয়ে যেতে পারে। সাধারণ মানুষ তো অন্তত সে কথাই বলছেন, কিন্তু আতঙ্ককে অভ্যস্ততার পর্যায়ে নিয়ে যাওয়াকেও আবার স্বাভাবিকতা বলে না। সবাই স্বাভাবিকতা কামনা করেন। মঞ্জুরুল করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে টানা 1.5 মাসে হরতাল অবরোধে আমদানি রপ্তানি কার্যক্রমে খুব বেশি প্রভাব পড়েনি চট্টগ্রাম বন্দরে। বন্দর কর্তৃপক্ষ বলছে, স্বাভাবিক সময়ে যে পরিমাণ কন্টেনার ওঠানামা হয় এখনো সেরকমই হচ্ছে, পণ্যের খালাসও হচ্ছে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি। কর্তৃপক্ষ জানিয়েছে, এই বছরের জানুয়ারি মাসে কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে 1,51,000 ইউনিট, যা আগের বছরের একই সময়ে ছিল 1,49,000 ইউনিট। পণ্য খালাস বাড়ার কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, মহাসড়কে স্বাভাবিক সময়ে গণপরিবহন বেশি থাকায় ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বিঘ্নিত হয়, কিন্তু অবরোধ হরতালে ট্রাকে করে পণ্য সহজে দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। আবার রপ্তানি পণ্য সহজে বন্দরে পৌঁছাচ্ছে, তবে যাতায়াতের ঝুঁকি থাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের ভাড়া বেড়ে গেছে আগের চেয়ে কয়েক গুণ বেশি। আরো জানতে এই বিষয়ে চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। আমি প্রথমেই চট্টগ্রামে আমাদের সহকর্মী, আমাদের চট্টগ্রামের আবাসিক প্রধান জনাব মামুন আব্দুল্লাহ, আপনার কাছে জানতে চাইবো যে হরতাল অবরোধের গাণিতিক বা সংখ্যাতাত্ত্বিক কোনো প্রভাব আপনি বন্দরে দেখিয়েছেন যে কন্টেনার হ্যান্ডেলিং আসলে একটু বেড়েছে, তো আর কোনো সূচক আপনি দিতে পারেন কিনা যাতে হরতাল এবং অবরোধের গাণিতিক বা সংখ্যাতাত্ত্বিক প্রভাবটি একটু বোঝা যায়? জনাব মামুন আব্দুল্লাহ। খালেদ ভাই, আমি একটি কথা প্রথমে জানিয়ে রাখতে চাই যে চট্টগ্রাম বন্দর কতটা সচল সেটার জন্য কতগুলো প্যারামিটার আছে। তার মধ্যে অন্যতম একটি প্যারামিটার হচ্ছে চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ আসার পর ওই জাহাজ থেকে প্রতি 24 ঘন্টায় কতগুলো কন্টেইনার খালাস হচ্ছে, আর একটি হচ্ছে কতগুলো কন্টেইনার চট্টগ্রাম বন্দরের জেটির বাইরে যেতে পারছে এবং কি পরিমাণ কন্টেইনার কিংবা পণ্য জেটিতে ঢুকতে পারছে। এই সবগুলো প্যারামিটার নিয়ে আমি গত 1.5 মাসের যে চিত্র পেয়েছি সেটি তাতে দেখা যাচ্ছে যে স্বাভাবিক সময়ে যা হয় তার চেয়ে কিছুটা বেশি আছে। এর কারণ হিসেবে আমি বন্দরের টার্মিনাল ম্যানেজার এনামুল হকের সঙ্গে কথা বলেছি যে পরিবহন যে ট্রাক ব্যবহৃত হয়, যে কাভার্ড ভ্যান ব্যবহৃত হয়, সেই কাভার্ড ভ্যান এবং ট্রাক বন্দর কাভার্ড ভ্যান ট্রাক মালিক সমিতির সভাপতি হাবিবুল হকের সঙ্গে। হাবিবুল হক আমাকে যেটি জানিয়েছেন যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে মহাসড়কে যানবাহন কম চলছে, কিন্তু যেহেতু মহাসড়কে কোনো গণপরিবহন চলছে না, বাস চলছে না,
এবং অন্য অন্য ছোট যেসব জনমানুষের ব্যবহারের যানবাহন চলছে না, সেই হিসাবে মহাসড়ক অনেকটা ফাঁকা। আর এই ফাঁকা মহাসড়কে ট্রাক এবং কাভার্ডভ্যান সহজে চালনা করা যাচ্ছে, যেখানে তিনি আমাকে হিসাব দিয়ে বলেছেন যে ঢাকা চট্টগ্রামের একটি রুটে একটি ট্রিপ মারতে আগে যেখানে তাদের 2 দিন 2.5 দিন লাগতো, এখন সেখানে 1 দিন এবং 1.5 দিন লাগছে। এই জন্য কম যানবাহন চললেও বেশি পরিমাণ পণ্য বন্দরে আনা যাচ্ছে এবং বন্দরের বাইরে নিয়ে যাওয়া যাচ্ছে। একই রকম হিসেব আমরা পেয়েছি যে একটি জাহাজ থেকে সাধারণত যে প্রতি 24 ঘন্টায় সাধারণভাবে বন্দরে কন্টেনার খালাস হয় প্রায় 4000 একক, কিন্তু গত 1.5 মাসের হিসেবে আমরা দেখেছি প্রায় 5000 একক কন্টেনার খালাস হয়েছে। একইভাবে চট্টগ্রাম বন্দরে প্রতি 24 ঘন্টায় গম খালাস করা হয় সাধারণত 1900 মেট্রিক থেকে 2000 মেট্রিক টন, কিন্তু আমরা গত 1.5 মাসের হিসেবে দেখেছি যে প্রতিদিন গড়ে অর্থাৎ প্রতি 24 ঘন্টায় প্রায় 2700 মেট্রিক টন গম খালাস হয়েছে এবং 4000 মেট্রিক টন সিমেন্ট ক্লিংকার খালাস হয়েছে, অথচ স্বাভাবিক সময়ে সিমেন্ট ক্লিংকার খালাস হয় 3500 মেট্রিক টন। এইসব প্যারামিটার দেখে এইসব থেকে বন্দর কর্মকর্তা এবং বন্দর সংশ্লিষ্ট যেসব ব্যবসায়ী আছেন তারা বলছেন যে গত 1.5 মাসের টানা অবরোধ এবং হরতাল চট্টগ্রাম বন্দরের উপর খুব একটা প্রভাব ফেলতে পারেনি। অথচ আপনাকে জানিয়ে রাখতে চাই 1996 সালের অসহযোগ আন্দোলনের যে আওয়ামী লীগ করেছিল, সেই আওয়ামী লীগ মাত্র চট্টগ্রাম বন্দরের উপর অবরোধ করেছিল তারা মাত্র 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে কিন্তু চট্টগ্রাম বন্দর সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছিল, দেশের আমদানি রপ্তানি বাণিজ্য স্থবির হয়ে পড়েছিল এবং এক পর্যায়ে সরকারকেও ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। এবং অনেকেই বলে থাকেন যে চট্টগ্রাম বন্দর অচল হওয়ার কারণে সেই সময় সরকারকে ক্ষমতা ছাড়তে হয়েছিল। জনাব মামুন আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমি আমাদের বরিশাল ব্যুরোর প্রধান জনাব মুরাদ আহমেদ আপনার কাছে জানতে চাইবো, সংখ্যাতাত্ত্বিক হিসাবে হরতালের বা অবরোধের প্রভাব অর্থনীতির উপর বরিশালের পরিপ্রেক্ষিতে কেমন বোঝা যাচ্ছে? জনাব মুরাদ আহমেদ। ধন্যবাদ খালেদ ভাই। আমি যদি অবরোধ চলার আগের চিত্রটি একবার দেখি, তাহলে সেই সময় আমরা দেখতে পারি যে বরিশালে আমার দ্বারিকা যে ব্রিজ রয়েছে, সেই ব্রিজ থেকে বরিশালে আসা যাওয়া করতো প্রায় 1800 পরিবহন ট্রাক এবং বাস এগুলো। তো আর এখন সেটি নেমে এসছে অনেক কম, তবে গত 1 সপ্তাহের ব্যবধানে এটি বেড়েছে প্রায় 400-তে উঠে এসেছে, যেটি নেমে এসেছিল 165-তে। খালেদ ভাই, আজকে বেলা 1টার সময় আমি গিয়েছিলাম দবদবিয়া টোল ঘরে, তো সেখানে গিয়ে যে চিত্রটি দেখেছি, আগে একদম কম ছিল, আজকে দেখেছি যে 40টি বাস এবং ট্রাক সেখান থেকে পারাপার হয়েছে। জিজ্ঞেস করেছি অন্য সময় টালি দেখে আমরা দেখেছি যে এই অবরোধের আগে এই সময়টা 250 বাস ট্রাক চলতো, ঠিক পাশাপাশি পারাপার হয়েছে। জিজ্ঞেস করেছি অন্য সময় টালি দেখে আমরা দেখেছি যে এই অবরোধের আগে এই সময়টা 250 বাস ট্রাক চলতো, ঠিক পাশাপাশি আমরা বরিশাল বাস স্ট্যান্ডে গিয়েছি। বাস স্ট্যান্ডে দূরপাল্লার গাড়ির সূত্রগুলো যখন দেখেছি, তাদের তথ্যগুলো যখন নিয়েছি, আমরা দেখেছি যে যেটি নেমে গিয়েছিল 10, 11, 12-তে, সেটি আজ বেলা 2:30 পর্যন্ত বরিশাল নতুল্লা বাস টার্মিনাল থেকে 60টি গাড়ি দূরপাল্লায় চলে গেছে। এখান থেকে যাওয়া উচিত ছিল 350 গাড়ি। ঠিক পাশাপাশি ট্রাকের খবরটি যদি নেই, আমরা আজকে বেলা 1টা পর্যন্ত বরিশালের ট্রাক এসছে 60টি, যেটি নেমে গিয়েছিল গত সপ্তাহে নেমে গিয়েছিল 4টিতে, শুধু 4টি, সেখান থেকে 60টিতে নেমে 60, আমরা যেটিকে বলে থাকি যে 60টি, এবং তারা বলছেন যে সন্ধ্যা নাগাদ এটি প্রায় 70টি হয়ে যাবে। তবে বরিশালে আসার কথা ছিল 250টি ট্রাক। আমরা বিআরটিসির যদি তথ্য দেখি, বিআরটিসি তথ্য। জনাব মুরাদ আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমি খুলনা থেকে শামীমুজ্জামানের কাছে জানতে চাইবো যে চট্টগ্রাম থেকে মামুন আব্দুল্লাহ যেমনটি বললেন যে একটি হিসাব দিলেন যে বন্দরের কর্মব্যস্ততা সম্পর্কে, সেরকম মংলা বন্দরের বা খুলনা যে বহিনগর আছে তার কোনো সংকেতাত্ত্বিক হিসাব আমাদের কাছে আছে কিনা, যে অবরোধ যে 48তম দিনে এসে অবরোধের ফলে সেই কার্যক্রম কতটা সচল আছে বা ব্যাহত হচ্ছে? জনাব শামীমুজ্জামান। খালেদ ভাই, খুলনা বিভাগে কিন্তু আসলে 3টি বন্দর অবস্থিত। একটি আছে মোংলা স্টার বন্দর, আর 2টি আছে ভোমরা এবং বেনাপোল বন্দর। তো আমরা মোংলা, ভোমরা এবং বেনাপোল বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তা তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে আসলে হরতাল অবরোধে প্রথম থেকে একটু প্রভাব থাকলেও কিন্তু আসলে সময়ের সঙ্গে সঙ্গে সে প্রভাব কিন্তু কাটিয়ে উঠছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তা তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে
ডিসেম্বর মাসে 5 লক্ষ মেট্রিক টন পণ্য খালাস হয়েছিল। গত মাসে কিন্তু 4 লক্ষ মেট্রিক টন পণ্য খালাস হয়েছে এবং এই যে চলতি মাসে যে আজকে 15 দিনে কিন্তু এই পর্যন্ত খালাস প্রায় 1.5 লক্ষ মেট্রিক টনের মতো হয়েছে। আমরা কথা বলেছিলাম ভোমরা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে। তো ভোমরা বন্দর কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন যে হরতাল অবরোধের কারণে কিন্তু আসলে ভোমরা বন্দর অনেকটাই ব্যবসায়ীরা সেফটি মনে করছেন। সেই সেফটি মনে করার কারণে কিন্তু আসলে ভোমরা বন্দরের উপর ব্যবহারকারীদের সংখ্যা বেড়ে গেছে এবং যে এখন ভোমরা বন্দরে কিন্তু প্রতিদিন প্রায় 2 কোটি টাকার মতো রাজস্ব আদায় হচ্ছে, যেটা আসলেই কিছুদিন আগেও অনেক কম ছিল। আমরা কথা বলেছিলাম বেনাপোল বন্দরের সঙ্গে। তো বেনাপোল বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখন কিন্তু বেনাপোল বন্দরে প্রতিদিন প্রায় 3 থেকে 350 ট্রাক পণ্যবাহী ট্রাক আসা যাওয়া করছে, যেটা অবরোধের সময় 50টিতে নেমে এসেছিল। খালেদ ভাই, আমি জনাব আল আজাদ আপনার কাছে জানতে চাইবো যে সিলেটের পরিপ্রেক্ষিতে একটু ভিন্ন। আমরা জানি যে সিলেটে এই সময় প্রতি বছর প্রচুর পরিমাণে যারা প্রবাসী আছেন, অনাবাসী আছেন, তারা আসেন এবং তারা বিভিন্ন জায়গায় বেড়াতে যান। এই 48 দিনের অবরোধ এবং হরতালের ফলে সেটি কি সাংঘাতিক রূপে ব্যাহত হয়েছে নাকি পরিস্থিতি একটু স্বাভাবিক হতে শুরু করেছে? এবং আপনি যদি পাশাপাশি এটিও বলেন পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী প্রশাসন যারা আছে তারা সিলেটের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারলো? জনাব আল আজাদ। সিলেটের পরিস্থিতি আসলে অনেকটাই স্বাভাবিক হয়ে এসছে। আপনি যদি লক্ষ্য করেন যে আমার পিছনের যে দৃশ্য, সেই দৃশ্য থেকেই বোঝা যাচ্ছে যে মহানগরীতে কী ধরনের বা কী সংখ্যায় যানবাহন চলাচল করছে। যদিও হালকা যানবাহন, ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম। আর সিলেটে এখন হরতাল অবরোধ বলতে সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত বড় বড় যে শপিং মল আছে সেগুলো বন্ধ থাকা ছাড়া আর কিছুই নেই। কারণ সকাল থেকে সাধারণ দোকানগুলো খুলে যায়, যে হালকা যানবাহন চলাচল একদম স্বাভাবিক হয়ে এসছে। দূরপাল্লার যানবাহনও চলাচল করছে। এছাড়া যে অভ্যন্তরীণ যে সব যানবাহন চলাচল অভ্যন্তরীণ রুটে সেগুলো প্রায় স্বাভাবিক হয়ে এসছে। আমি কথা বলেছি সিলেটের পরিবহন শ্রমিকদের সাথে, পরিবহন মালিকদের সাথে এবং দূরপাল্লার যে যান আছে সেই যানগুলোর যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে যেটা জানিয়েছেন যে তারা এখন নির্বিঘ্নে তাদের যানগুলো চালাচ্ছেন। তবে তাদেরকে একটা সময় দেওয়া হয়েছে নিরাপত্তার কারণে। সেই সময় তো বিকেল 4:30 পর্যন্ত ঢাকার উদ্দেশ্যে যানবাহন ছেড়ে যায়, আর হবিগঞ্জ পর্যন্ত যানবাহন চলাচল করে সন্ধ্যা 7টা পর্যন্ত। তবে তারা বলেছেন যে যে নিরাপত্তা দেওয়া হচ্ছে তাতে তারা সন্তুষ্ট। এখন গত 1 সপ্তাহের মধ্যে সিলেটে তেমন কোনো ঘটনা ঘটেনি। আর যে প্রবাসীদের কথা বলেছেন আপনি, আমি আজকে দুপুরে সিলেট যে ওভারসিজ সেন্টার, বাংলাদেশের ওভারসিজ সেন্টার যার সাথে প্রবাসীদের একটা সম্পর্ক থাকে, তাদের আসা যাওয়ার ব্যাপারটা বা তাদের অন্যান্য বিষয় এই সেন্টার থেকে দেখা হয়। আমি এখানকার নির্বাহী যিনি কর্মকর্তা শামসুল আলমের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়ে যে প্রবাসীরা এখন দেশে খুব কম আছেন, কারণ তারা দেশে বর্তমানে তারা আসার ভরসা পাচ্ছেন না। এছাড়া তিনি আমাকে যে কথাটি বলেছেন, যদিও বলেছেন যে এটা অসমর্থিত সূত্র, যে ব্রিটেন থেকে বা ব্রিটিশ সরকার ওইখানকার যারা ব্রিটিশ বাঙালি আছেন তাদেরকে এই মুহূর্তে বাংলাদেশ সফর না করার জন্য একটা নির্দেশনা দিয়েছে। তবে তিনি যেটা আমাকে শামসুল্লাহ আমাকে যেটা জানিয়েছেন যে প্রবাসী বিনিয়োগের ব্যাপারটা এইখানকার সিলেটে এই মুহূর্তে যদিও বিনিয়োগ হচ্ছে না, তবে তারা প্রবাসীরা সিলেটের এই পরিস্থিতি বা বাংলাদেশে এই পরিস্থিতি খুব শিগগির স্বাভাবিক হয়ে আসবে বলে তারা আশা করছেন। আজাদ, আপনাকে ধন্যবাদ। এদিকে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়, উত্তরাঞ্চলের সড়ক মহাসড়কে গণপরিবহনের সংখ্যা বেড়ে গেছে। নামি দামি কোম্পানির দূরপাল্লার কোচও দেখা যাচ্ছে। নেমেছে শীতাতপ নিয়ন্ত্রিত বাসও। পুলিশের ধারাবাহিক অভিযানে সড়কে নাশকতার পরিমাণ কমে এসেছে অনেকটাই। অনির্দিষ্টকালের অবরোধের সাথে হরতালের কারণে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখলেও সড়ক মহাসড়কে প্রতিদিনই বাড়ছে ট্রাকসহ সব ধরনের যানবাহনের চলাচল। পরিবহন ব্যবসায়ীরা বলছেন সড়ক মহাসড়ক এখন আগের চেয়ে অনেক নিরাপদ। গত হরতালের চেয়ে বর্তমানে আমাদের গাড়ি ঘোড়া অনেক বেড়ে গেছে এবং প্রশাসনের নিরাপত্তা আগের চেয়ে নিরাপত্তাও ভালো আছে এবং কোচ স্বাভাবিক ন্যায় দিনের বেলা চলাচল করতেছে। ট্রাক চলাচল স্বাভাবিক না হয় পরিবহন খরচ কিছুটা বেড়েছে, তবে বন্ধ নেই সবজি সহ অন্যান্য পণ্য পরিবহন। আমার জানা মতে 75% গাড়ি চলাচল করে, ট্রাক চলাচল করছে এবং যদি সরকার নিরাপত্তা যদি আরও জোরদার করতে পারে তবে আমার মনে হয় আগামী 7 দিনের মধ্যে গাড়ি স্বাভাবিক হয়ে যাবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন রাস্তায় পুলিশ, র্যাব ও বিজিবির পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় দিনরাত পাহারা দিচ্ছে আনসার বাহিনীর সদস্যরা। সর্বোচ্চ রিসোর্স ব্যবহার করে বিশেষ করে মহাসড়ক, আঞ্চলিক সড়ক, কানেক্টিভিটি যেগুলো রয়েছে সেগুলোতে নিরাপত্তা নিশ্চিত করছে। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে রাজপথে
চলাচলকারী গাড়ির সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে।